একাদশ শ্রেণীর ভাই এবং বোনেরা, এর আগের দিন তোমাদের স্থিতিস্থাপকতা পড়িয়েছিলাম। তার আগে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সম্পর্কে যথারীতি আমার চেষ্টা করেছি যতটা তোমাদের বোঝানো সম্ভব। তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে অবশ্যই বলবো ভিডিওগুলো একদম প্রথম থেকে দেখবে, তাহলে তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে সুবিধা হবে। মানে তুমি যদি হ্যাপাজার্টলি দেখো, এদিক ওদিক করে দেখো, জিনিসগুলো কিন্তু পরিষ্কার হবে না। আজকে এই ফিজিক্স সিনথেসিস চ্যানেলের ব্রতদা তোমাদের জন্য নিয়ে হাজির ফ্লুইড মেকানিক্স বা উৎস্থিতিবিদ্যা বলে 11-এর একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাতে কি আছে? এই চ্যাপ্টারটার সঙ্গে কিন্তু তোমরা অনেকাংশে পরিচিত। কি জন্য পরিচিত? কারণ এর আগে 10-এ যখন চাপ, ম্যানোমিটার, ব্যারোমিটার এই ব্যাপারগুলো যেখানে পড়েছিলে, সেই জিনিসগুলো এখানে কিন্তু আছে। তো উৎস্থিতিবিদ্যার যে ইংরেজিটা সেটা দেখো, আমি লিখেছি ফ্লুইড মেকানিক্স। তো তোমাদের এই চ্যাপ্টার শুরু করার আগে আমি 9-এর জন্য তরলের এবং গ্যাসের চাপ বলে একটা ভিডিও আমার বার হয়েছিল, সেই জায়গাটা তোমরা একটু দেখে নিও, তাহলে প্রিলিমিনারি যে ব্যাপারগুলো সেটা হয়তো বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আমি আজকে যাব ফ্লুইড মেকানিক্স বা উৎস্থিতিবিদ্যা। তাহলে প্রথমেই আসবে আমাদের যেটা ধারণা, সেটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইড মানে, ফ্লুইড এর বাংলা হচ্ছে প্রবাহী। তোমরা শুনেছো এর আগে প্রবাহী কথাটা সম্পর্কে কিন্তু শুনেছো। প্রবাহী মানে কি? পরিষ্কার ভাষায় তরল এবং গ্যাসীয় পদার্থ, তরল এবং গ্যাসীয় পদার্থ যারা, তাদেরকে কি বলি? তাদেরকে বলি প্রবাহী। ঠিক আছে? সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় আসছে যে দাদা ভাই, এটা তো আমরা আগেই জানতাম, তাহলে নতুন কি 11 একটু কঠিন কঠিন হবে, নতুন ধরনের জিনিসপত্র আসবে। হ্যাঁ, তাহলে একে প্রবাহী বলছি কেন? তো সেটা জানার জন্য আগের দিন তোমাদের যে পড়িয়েছিলাম স্থিতিস্থাপকতা, তখন দেখো তোমাদের একটা জিনিস বলা হয়েছিল, সেটা হচ্ছে আকৃতির পরিবর্তন। এবার আকৃতির পরিবর্তন কিরকম হয়েছিল? ধরো আমি এই ক্লাস 10-এর ছায়া প্রকাশনীর একটা বই, সেই বইটাকে ধরো এরকম করে হাতের মধ্যে রেখে নিচে চাপ দিয়ে ধরেছি, উপরে এইভাবে একটা বল প্রয়োগ করলাম। এই যে বলটাকে, এই বলটাকে বলা হয় স্পর্শকীয় বল। ঠিক আছে? এই বলটাকে কি বলা হচ্ছে? স্পর্শকীয় বল। দেখো, স্পর্শকীয় বল যেই প্রয়োগ করলাম, সাথে সাথে কিন্তু বইয়ের যে আকৃতি, সেটার কিন্তু একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বই কি ধরনের পদার্থ? কঠিন পদার্থ। এই বইয়ের জায়গায় যদি তুমি তরল বা গ্যাসীয় পদার্থ নিতে, তাহলে কিন্তু সেই তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তুমি যদি এরকম একটা স্পর্শকীয় বল প্রয়োগ করতে, ও কিন্তু টেরা বেঁকা হতো না। কারণ তরল বা গ্যাসীয় পদার্থের আকৃতির পরিবর্তন হয় না। ওরা কি করবে তখন? এই স্পর্শকীয় বলের প্রভাবে ওরা চলতে শুরু করবে, মানে ওদের গতি শুরু হয়ে যাবে। সেই জন্য তরল এবং গ্যাসীয় পদার্থকে কি বলা হয়? প্রবাহী বলা হয়। তাহলে আকৃতি প্রসারণের জন্য যেটা আমরা আগের দিন বার করেছিলাম, সেই জিনিসটার নাম কি ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেটার নাম বা চিহ্ন আমরা দিয়েছিলাম ইটা। এরকম বলেছিলাম এটাকে বলা হয়েছিল রিজিডিটি মডুলাস বা দৃঢ়তা গুণাঙ্ক। তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোনো দৃঢ়তা গুণাঙ্ক হয় না। সেই জন্য তরল এবং গ্যাসীয় পদার্থকে যদি স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়, তাহলে ওরা চলতে শুরু করে, প্রবাহ শুরু হয়, তাই ওদের বলা হয় প্রবাহী। সুতরাং তোমরা ভালো করেই বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা যেহেতু ফ্লুইড অর্থাৎ প্রবাহী, সুতরাং প্রবাহীদের নিয়ে পড়াশোনা করতে হয়। এবার প্রবাহী নিয়ে পড়তে গেলে, মানে তরল বা গ্যাসীয় পদার্থকে জানতে গেলে, প্রথমে আমাদের কি জানতে হবে? যে ভর কাকে বলে। তো ভর কাকে বলে এটা দিয়ে কিন্তু আমি তোমাদের আর ব্যাখ্যা করবো না, এগুলা তোমরা অনেকদিন আগে 9-এ পড়ে এসেছো। তারপরে কি? তারপর ঘনত্ব কাকে বলে? তোমরা ঘনত্ব এর আগে পড়েছো যে কি, একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তাহলে কি? ধরো ভি আয়তনের ভর হচ্ছে এম, তাহলে একক আয়তনের ভর হচ্ছে m/v, তাহলে m/v কে আমরা কি বলবো? ঘনত্ব। বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমাদের এর আগে ক্লাস 9-এ ছিল। সেখান থেকে মাত্রা নির্ণয়, একক কি হবে? তাহলে ঘনত্ব সিজিএস পদ্ধতিতে একক কি হবে? সিজিএস পদ্ধতিতে একক হবে হচ্ছে ভরের জায়গায় আসবে গ্রাম, আর আয়তনের জায়গায় আসবে সেমি। বুঝতে পেরেছো? এবার আমি একটু কাজ করি, এটাকে এসআই পদ্ধতিতে নিয়ে যাই। মানে এসআই পদ্ধতিতে এককটা কি হতো? এসআই পদ্ধতিতে এককটা হতো মিটার পার মিটার।
সরি, কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এবার তুমি বলবা এই কেজি পার মিটার কিউব থেকে আমি গ্রাম পার সেমি কিউবে যাব, কি করতে হবে? তোমরা জানো 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে এই উপরে দিলে 1000 গ্রাম চলে আসলো, আর নিচে কি আসলো? নিচে আসলো মিটার কিউব। তো 1 মিটার মানে কত সেন্টিমিটার? তোমরা জানো 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এখানে তুমি কি বসিয়ে দিলা? এখানে বসিয়ে দিলা 100 সেমি, তার কিউব মানে 100 সেমি কিউব, তাহলে 100 কিউব, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এবার দেখো উপরে 3টা শূন্য, নিচে 3টা শূন্য কেটে গেল, বুঝতে পেরেছো? তাহলে তুমি যদি এখান থেকে নিচে আরেকবার দেখে নিচ্ছি, উপরে আছে 3টা শূন্য, নিচে 1 2 3 4 5 6, তাহলে 3টা শূন্য 3টা শূন্য কেটে যাবে, তাহলে কত থাকবে? 1/1000 কত আসবে? গ্রাম পার সেমি কিউব। হলো? তাহলে দেখো 1 গ্রাম পার সেমি কিউব যদি বলো, 1 গ্রাম পার সেমি কিউব যা, সেটা কিন্তু 1000 কেজি মিটার কিউবের সঙ্গে, কেজি পার মিটার কিউবের সঙ্গে কি হচ্ছে? সমান হচ্ছে। সুতরাং তুমি যদি সিজিএস পদ্ধতিতে ঘনত্বটাকে যদি তুমি এসআই পদ্ধতিতে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু 1000 দিয়ে তোমাকে কি করতে হচ্ছে? গুণ করে দিতে হচ্ছে। মানে এসআই পদ্ধতিতে যে তোমার ঘনত্বটা আছে, সেই ঘনত্বটাকে যদি তুমি 1000 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু আমার কি চলে আসবে? সিজিএস পদ্ধতিতে যে ঘনত্বটা আছে তার মান কিন্তু তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই হয়ে গেল আমাদের ঘনত্বের বিভিন্ন একক সম্পর্কে ধারণা। আর একবার দেখো আমি বলে দিচ্ছি, এখানে ভরের একক ছিল গ্রাম পার সেমি কিউব, গ্রাম তো বুঝতে পেরেছো। এবার গ্রাম তুমি যদি বলো যে না আমি কেজি পার মিটার কিউব লিখবো, মানে এসআই পদ্ধতিতে, তাহলে কেজি পার মিটার কিউব থেকে তুমি গ্রাম পার সেমি কিউবে যেতে চাও, 1 কেজি মানে 1000 গ্রাম, নিচে মিটারকে সেমি কিউব করলা, কাটাকাটি হলো 1/1000, তার মানে 1 গ্রাম পার সেমি কিউব মানে 1000 কেজি পার মিটার কিউব। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তার মানে সিজিএস পদ্ধতিতে যেটা ঘনত্ব, এসআই পদ্ধতিতে যেটা ঘনত্ব, তার সঙ্গে তোমাকে কি করতে হবে? 1000 কে গুণ করে দিতে হবে, তাহলে তোমরা সিজিএস পদ্ধতিতে ঘনত্বটা পেয়ে যাবে। হয়েছে? কথা করে বুঝতে পেরেছো? এইবার ধরো আমাদের নতুন করে একটা জিনিস, এখানে ঘনত্বের অনুরূপ আর একটা জিনিস, সেই জিনিসটা পড়তে হবে, সেটাকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। জিনিসটা কি? তাহলে এবার নতুন করে আমাদের একটা জিনিস শিখতে হবে, তার নাম হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব লিখে দিচ্ছি। কি জিনিস? আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব। কি জিনিস আপেক্ষিক গুরুত্ব? ধরো তোমাকে বলা হলো যে আমি একটা বস্তু নিলাম, সেই বস্তুর ভরটাকে আমি মেপে নিলাম। কি? তাহলে এরকম একটা বস্তু আছে, ধরো এর আয়তন হচ্ছে ভি, সেই আয়তনের বস্তুর ভর হচ্ছে এ। বুঝতে পেরেছো? এবার ওই ঠিক বস্তুর যে আয়তন, সেই একই আয়তনে তুমি জল নাও, জল ওয়াটার নিলাম, ঠিক আছে? কত ডিগ্রিতে? সেই যে 9-এ পড়েছিলাম 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব হয় কত বললাম? তোমরা এর আগে জানো 1 গ্রাম পার সেমি কিউব বা 1000 কেজি পার মিটার কিউব, তোমরা জানো, এর আগে পড়ে এসেছো। তাহলে আমরা কি করব? আমরা ওই একটা ভি আয়তনের বস্তু নিলাম যার ভর এম, ওই একই ভি আয়তনে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল নিলাম, তার ভর মাপলাম। তার ভর মনে করো এক তো হবে না, আলাদা হবে এম ড্যাশ। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা ভাই কেন এর ভর আর এর ভর আলাদা হচ্ছে? ভরের ফর্মুলা তোমরা কি করেছো? ভর ইকুয়াল টু তোমরা পড়েছো কত? ভর ইকুয়াল টু পড়েছো আয়তন ইন্টু ঘনত্ব। একটু আগে দেখবে যে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে ভর ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব পেয়ে গেল। এবার দুজনের আয়তন সমান, কিন্তু যেহেতু দুজনের ঘনত্ব আলাদা, তাহলে দুজনের ভরটা কি হবে? আলাদা। এবার ওই যে বস্তু, তাহলে বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান সমান বস্তুর ভর ডিভাইডেড বাই বস্তুর সম আয়তন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর। তাহলে একটা অনুপাত। বুঝতে পেরেছো? অনুপাতের যেহেতু কোনো একক নেই, সেই জন্য আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। তাহলে আপেক্ষিক গুরুত্ব মানে কি? একটি বস্তুর ভর এবং ওই বস্তুর সম আয়তন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের যে ভর, তাদের যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় ওই বস্তুটির
আপেক্ষিক গুরুত্ব। এবার এটাকে আর একটু শর্ট করি, কিরকম? এই বলবো যে আমরা তো ভর মানে কি জানি? ভর মানে জানি আয়তন ইন্টু ঘনত্ব। ধরো বস্তুটার ঘনত্ব হচ্ছে ডি। এবার জলকে বলা হলো, হ্যাঁ রে জল, তোর ভর কত? জল বলবে আমারও তো আয়তন ভি, কিন্তু ঘনত্বটা ধরো ডি ওয়াটার লিখে রাখে, ডি ওয়াটার। তাহলে দেখো উপর নিচ থেকে ভি ভি কেটে যাচ্ছে, তাহলে ডি বাই ডি ওয়াটার। তাহলে দেখো বস্তুটার ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে ঘনত্ব, সেই ঘনত্বের যে অনুপাত, সেটাকেও কিন্তু আপেক্ষিক গুরুত্ব বলে। অ্যাকচুয়ালি ডেফিনেশন ছিল এটা, কিন্তু আমরা দেখলাম এই ডেফিনেশনটাকে যদি ভাঙি তাহলে ঘুরে ফিরে এটাই আসে। তাহলে দেখো বস্তুর ঘনত্বকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা বস্তুর আপেক্ষিক গুরুত্ব পেয়ে যাই। বাস এই কথা যেই না বলা শেষ, তোমাদের মাথায় কিন্তু একটা প্রশ্ন চলে আসছে। কি প্রশ্ন? যে দাদা, আমরা তো এর আগে শুনেছি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব 1, তাহলে 1 বসাই। তাহলে তুমি এখানে কি করলে? ডি বাই জলের ঘনত্ব 1 বসিয়ে দিলা। দেখো বস্তুর আপেক্ষিক গুরুত্বকে যদি তুমি এস বলো, অ্যাকচুয়ালি আপেক্ষিক গুরুত্বর যে মানে ইংরাজি নাম সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি বলে। তাহলে তুমি যদি স্পেসিফিক গ্র্যাভিটিকে এস বলো, তাহলে দেখবে এস আর বস্তুর ঘনত্ব সমান হয়ে গেছে। তাহলে তুমি কেউ বলতে পারে যে আমি বস্তুর ঘনত্ব যা হবে আর বস্তুর আপেক্ষিক গুরুত্ব যা হবে, দুটাকে সমান বলতে পারি। তাহলে দুটো সমান, তাহলে দুটো একই জিনিস। সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় আসবে, তাহলে আলাদাভাবে ডিফাইন করার কি প্রয়োজন ছিল? আপেক্ষিক গুরুত্ব আর বস্তুর ঘনত্ব তো একই জিনিস। দেখো একই জিনিস অবশ্যই, কিন্তু এটা একক বিহীন, ওটা একক যুক্ত। ঘনত্বের একক কি ছিল? ঘনত্ব মানে ভর বাই আয়তন। তো ভরের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে যদি বলো গ্রাম পার সেমি কিউব, বুঝতে পেরেছো? তাহলে ঘনত্বের একক গ্রাম পার সেমি কিউব। এবার সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে গ্রাম পার সেমি কিউব উপরেও নিচেও গ্রাম পার সেমি কিউব কেটে যাচ্ছে, ওই জন্য একক বিহীন দাঁড়াচ্ছে ডি। কিন্তু তুমি যদি এই যে ডি ঘনত্বটা, সেটা যদি এসআই পদ্ধতিতে দেওয়া থাকতো, অর্থাৎ ধরো কেজি পার মিটার কিউবে দেওয়া থাকতো, কেজি পার মিটার কিউবে। ধরো তোমাকে কোনো বললো যে একটি বস্তু আছে, সেই বস্তুটার ঘনত্ব হচ্ছে 4 কেজি পার মিটার কিউব, বুঝতে পেরেছো? তুমি তাহলে নিচে যে জলের ঘনত্ব যেটা দেওয়া আছে, সেই জলের ঘনত্বটাকে তো তুমি আর তখন ও 1 বসাতে পারবে না, কারণ তুমি পড়ে এসছো 1 গ্রাম পার সেমি কিউব মানে 1000 কেজি পার মিটার কিউব। সেই জন্য আমি তখন কিন্তু দুজনের মধ্যে রিলেশনটা করেছিলাম। তাহলে তোমাকে কত বসাতে হবে? এখানে 4 না বসিয়ে, তো 1 না বসিয়ে তোমাকে কিন্তু 1000 কেজি পার মিটার কিউবই বসাতে হবে, যাতে কেজি পার মিটার কিউব কেজি পার মিটার কিউব কমে যায়, মানে কেটে যায়। তাহলে দেখতে পাচ্ছ যে বস্তুটার এসআই পদ্ধতিতে ঘনত্ব ছিল 4, কিন্তু তার আপেক্ষিক গুরুত্ব কিন্তু 4 না, 1000 দিয়ে ভাগ করতে হয়েছে। কিন্তু যখন সিজিএস পদ্ধতিতে বস্তুর ঘনত্ব ছিল 4 গ্রাম পার সেমি কিউব, তখন নিচে 1 ছিল। সেই পদ্ধতিতে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্বের মান 1 হলেও এসআই পদ্ধতিতে কিন্তু আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্বের মান 1 হবে না। নিচে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাই আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব এক জিনিস না, দুটো আলাদা জিনিস। পরীক্ষাতে কিন্তু তোমাদের পার্থক্য আসছে। আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি। এবার একজনের মাথায় তোমাদের সঙ্গে সঙ্গে প্রশ্ন আসছে যে দাদা, ধরো আমাকে পরীক্ষায় বা আমাদের ল্যাবরেটরিতে, আমরা 11-এ উঠেছি, প্র্যাকটিক্যাল করাবে আমাদের। সেই ল্যাবে আমাদের বললো একটা ধরো বস্তু দিয়ে বললো যে তোমরা ধরো একটা পাথরের টুকরো দিয়ে বললো যে এই পাথরটার আপেক্ষিক গুরুত্ব তুমি নির্ণয় করো। তুমি নির্ণয় করবা কি করে? প্রথমে তুমি পাথরের ভর বার করে নিবা। কি করে? তো আমি এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো একটু লিখছি। খুব গরম পড়েছে আজকে, ফ্যান যদি ইউজ করি তাহলে এই ভিডিও করতে গিয়ে দেখবা যে ভিডিওর মধ্যে শব্দ হয়, সেই জন্য আমি ফ্যানটা ইউজ করি না। হ্যাঁ, একটু বারবার মুখটা মুছতে হবে, তোমরা একটু অসুবিধাটাকে স্বীকার করে নিও। এইবার ধরো তোমাদের কেউ বললো যে আমরা পরীক্ষায় আমরা আপেক্ষিক গুরুত্ব পরীক্ষাগারে, এর উপরের হেডিংটা মুছে দিচ্ছি, আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করব।
এবার আপেক্ষিক গুরুত্ব কিভাবে নির্ণয় করবো? তুমি সেই পাথরটা নিলে, পাথরটাকে নিয়ে এই যে আমাদের যে সাধারণ তুলা যন্ত্র আছে সেই তুলা যন্ত্রে তুমি কি করলা, তুমি পাথরটাকে একদিকে দিলা, দিয়ে এখানে বাটখারা দিয়ে মেরে দিলে। ধরো পাথরটার ভর এসেছে এম গ্রাম, গ্রামে এম গ্রাম চলে এসছে, তুমি খুব খুশি। এইবার তোমাকে কি করতে হবে, এই বস্তুটার সময়ায়তন জলের ওজন নিতে হবে, মানে জলের ভর নিতে হবে, সরি ওজন না, ভর নিতে হবে। তাহলে তুমি কি করবা, তুমি তার জন্য কি করবা, তুমি এখান থেকে এর আয়তনটাকে বার করতে হবে। এবার আয়তনটাকে আমি কি করে বার করবো, তুমি এরকম একটা জল নিলা, জল নিয়ে জলে ধরো এরকম একটা মাপনী চোঙ ছিল, সেই মাপনী চোঙে এখানে যে অবধি জল নিয়েছো তার আয়তন ছিল ধরো V1 cc। এবার তুমি পাথরটাকে এখানে একটা সুতো দিয়ে ডুবিয়ে দিলাম, জলের লেয়ার উপরে উঠে গেল, ধরো হলো V2 cc। তাহলে উপরে উঠলো কেন, কারণ ওই পাথরটা ডুবেছে বলে পাথরের সময়ায়তন জল উপরে উঠে আসছে। তাহলে তুমি যদি V2 থেকে V1 কে বাদ দাও তাহলে সেটাই হবে পাথরের আয়তন। তাহলে দেখো তুমি পাথরের আয়তন পেয়ে গেল। এবার পাথরের ভর পেয়েছো, পাথরের আয়তন পেয়েছো, তাহলে পাথরের ভরকে যদি পাথরের আয়তন দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে তুমি পাথরের ঘনত্ব পেয়ে গেলে। আমি কিন্তু সিজিএস পদ্ধতিতেই নিয়েছি, হয়েছে। এবার এই পাথরের ঘনত্বকে যদি তুমি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে ঘনত্ব সেটাকে দিয়ে যদি ভাগ করে দাও, সেটার মান তোমরা কত জানো, সেটার মান তুমি জানো হচ্ছে 1। তাহলে তুমি যদি নিচে 1 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তুমি কি পেয়ে গেলা, তুমি যেহেতু এই বস্তুর ঘনত্ব পেয়ে গেলা, তার মধ্যে বস্তুর তুমি আপেক্ষিক গুরুত্ব মেজার করতে পেরে গেছো। বুঝতে পেরেছো? তাহলে এই হয়ে গেল আমাদের আপেক্ষিক গুরুত্ব কিভাবে বার করবে তার নিয়ম। এবার আরেকজনের আরেকটা প্রবলেম, সেটা কি প্রবলেম, যে আমি একটু আপেক্ষিক গুরুত্বর যে মানে লাইনটা, সেই লাইনটা একবার লিখি। আপেক্ষিক গুরুত্ব ইএস সমান সমান কি ছিল, সমান সমান ছিল ধরো একটা নির্দিষ্ট উষ্ণতায় একটি বস্তুর ভর। তাহলে ধরো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা যে কোনো একটা বস্তুর ভর, মানে তুমি বস্তুর যেটা নিয়েছো, যে বস্তুর ভর তো উষ্ণতার উপর নির্ভর করবে না, কিন্তু বস্তুর ঘনত্ব, ধরো তুমি বললা যে একটা বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব তাকে তুমি কি করবা, জলের ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে। এবার পরীক্ষাগারে তুমি যে জলটা পাবা, সেই জলটা যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হবে সেটা তো তুমি বলতে পারো না। তো ধরো তুমি বললা যে আমি ট্যাপ থেকে জল নিয়ে এসে পরীক্ষা শুরু করেছি, কিভাবে পরীক্ষা করবা সেটা নয় পরবর্তীকালে আলোচনা করবো। ধরো তুমি পরীক্ষা করা শুরু করেছো, তো ধরো তুমি কত ডিগ্রি সেন্টিগ্রেড জল নিয়ে এসছো, ধরো বিকারে আমাদের পরীক্ষাগারে ল্যাবরেটরিতে যে জল থাকে জল নিয়ে আসলা, জলের মধ্যে এখানে থার্মোমিটার দিলা, দেখলে টি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব এটা দিয়ে তুমি ভাগ করেছো, বুঝতে পেরেছো? এইবার একজন বললো যে না, নিচে তো টি ডিগ্রি সেন্টিগ্রেডের জলের ঘনত্ব দিয়ে ভাগ করলে হবে না, নিচে তো 4 ডিগ্রি থাকতে হবে। একজন বললো যে এখানে টি ডিগ্রি সেন্টিগ্রেডের জলের ঘনত্ব দিয়ে উপরে গুণ করবো, ঠিক আছে, আর নিচে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দেখো টি ডিগ্রি কেটে গেল। এই যে জিনিসটা পেলাম এটা একটা আপেক্ষিক গুরুত্ব। কোন আপেক্ষিক গুরুত্ব? যেটা তুমি পরীক্ষাগারে নির্ণয় করেছো। তাহলে পরীক্ষাগারে নির্ণীত আপেক্ষিক গুরুত্ব, সেটাকে আমি এস ড্যাশ নাম দিলাম, যেটা তুমি পেয়েছো। কারণ তুমি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল তুমি পাও, তুমি পেয়েছো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল। এই যে জিনিসটা টি ডিগ্রি সেন্টিগ্রেডের জলের ঘনত্ব বা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের ঘনত্ব, তাহলে উপরে বস্তুটাকে জল, তুলনার সাপেক্ষে করছো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল। তাহলে দেখো এই জিনিসটা যেটা পাচ্ছ সেটা হচ্ছে জলেরই আপেক্ষিক গুরুত্ব। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেডে জলের আপেক্ষিক গুরুত্ব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার বলছি, তাহলে আমরা আপেক্ষিক গুরুত্ব মানে জানি বস্তুর ঘনত্ব বা 4 ডিগ্রিতে জলের ঘনত্ব। 4 ডিগ্রিতে জলের ঘনত্ব ধরো পাইনি,
টি ডিগ্রিতে পেয়েছি, উপরেও টি ডিগ্রিতে গুণ করলাম, নিচে 4 ডিগ্রিতে ভাগ করলাম। এই যে জিনিসটা পেলাম এটা হচ্ছে টি ডিগ্রিতে আপেক্ষিক গুরুত্ব, যেটা পরীক্ষাগারে পেয়েছি এস ড্যাশ। এবার আমাকে যদি বলে সে সত্যি করে আপেক্ষিক গুরুত্ব কত, যেটা এস, তাকে আমাকে কি করতে হবে, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে আপেক্ষিক গুরুত্ব সেটা দিয়ে কি করতে হবে, গুণ করে দিতে হবে, তাহলে আমরা প্রকৃত আপেক্ষিক গুরুত্ব পেয়ে যাব। আপেক্ষিক গুরুত্বের গল্প কিন্তু মোটামুটি শেষ। এবার যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে প্রেসার। প্রেসার মানে প্রবাহীর চাপ। চাপ কিভাবে নির্ণয় করবো এর আগে তোমরা পড়েছো। চাপ কি সেটাও তোমরা পড়েছো, যে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে কোনো তরল বা গ্যাস বা যে কোনো বস্তু যে পরিমাণ লম্বভাবে বল প্রয়োগ করে। তাহলে লম্বভাবে কথাটা কেন বললাম, চাপ জিনিসটা কি হালকা করে একটু ব্যাখ্যা করে নিচ্ছি, তারপর তার মেজারমেন্টে। তাহলে ধরো আমাদের চাপ মেজার করতে বলেছি, কি করে করব, ধরো চাপ কাকে বলে, ধরো এখানে একটা বস্তুর একটা তল, একটা ক্ষেত্রফল আছে, কোনো একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, বুঝতে পেরেছো? এবার ধরো এই বইটা, এই যে আবার সেই আমাদের সেই বইয়ের মধ্যে ধরো তুমি এইভাবে পেনটা সোজাসুজি রেখে এইভাবে বল প্রয়োগ করছো, চাপটা বেশি পড়বে না এইভাবে যদি বলটা দাও, নিজেরা প্র্যাকটিস করে দেখো, তাহলে চাপটা বেশি পড়বে। তাহলে বুঝতে পারছো যে এইভাবে যখন তুমি বলটা দিচ্ছ তখন কিন্তু চাপটা বেশি পড়ছে, এইভাবে বল দিলে চাপ কম পড়ছে। দেখো যখন কোনো কিছুর উপরে যখন ছিদ্র করতে যাবে একটা চাকু দিয়ে, এইভাবে যদি দাও তাড়াতাড়ি ছিদ্র হবে, এইভাবে দিলে কিন্তু ঘষে যাবে, বুঝতে পেরেছো? তাহলে চাপ যে আমি দাদা ভাই যদি আমি এইভাবে বল প্রয়োগ করি তাহলে চাপ পড়ছে কেন, তাহলে বলটা প্রয়োগ করছো টেরা করে। এর আগে তোমরা বলের বিভাজন ক্লাস 9-এ পড়েছিলাম, আশা করি কেউ বোঝো না। ক্লাস 11-এ তোমাদের ভেক্টর বলে একটা চ্যাপ্টার আছে, আমি একটু পরে পড়াবো সেটাকে, তখন তোমরা এটা আরো ভালোভাবে বুঝবা। এখন আপাতত একটু বলে দিচ্ছি যে যে কোনো টেরা বলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনুভূমিক দিকে আর একটা হচ্ছে উল্লম্ব, লম্ব। মানে ধরো এটা বল যেটা তুমি প্রয়োগ করেছিলে সেটা এফ, এই অ্যাঙ্গেলটা থিটা অনুভূমিকের সাথে, তাহলে এই এফ বলটা এই রেখাটার সঙ্গে থিটা কোণে আনত আছে, যার সাথে থিটা কোণে লেগে থাকে সেই বরাবর ফর্মুলা হচ্ছে লাগা কস, অর্থাৎ এই বরাবর বলের যে ভাগটা ক্রিয়া করবে তার মান বল ইন্টু কস থিটা, লাগা কস মানে যে বাহুটা লেগে থাকে সেই বরাবর কস থিটা হবে, আর যেটা খাড়া থাকে, খাড়া ভাবে যেটা থাকছে সেই বরাবর থাকছে এফ সাইন। তাহলে একটা ফর্মুলা মনে রাখবা, লিখেই রাখো খাতায়, লাগা কস খাড়া সাইন, যেটা লেগে আছে সেটা এফ কস থিটা, যেটা খাড়া ভাবে আছে সেটা হচ্ছে এফ সাইন থিটা। যদি থিটা এটা না হয়ে এটা হতো তাহলে দেখো এটা লেগেছিল, তখন এটা হতো এফ কস থিটা, এটা হতো এফ সাইন থিটা। আশা করি তোমরা এটা বুঝেছো। এইবার দেখো তরলের উপর লম্বভাবে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলটা কিন্তু এফ সাইন থিটা। তাহলে চাপটা কার জন্য ক্রিয়া করবে, এফ এর জন্য না, এফ কস থিটার জন্য না, কারণ এটা তল বরাবরই আছে। তাহলে চাপটা কার জন্য ক্রিয়া করবে, এফ সাইন থিটার জন্য। তাহলে চাপ ইকুয়াল টু কি হবে, চাপ ইকুয়াল টু আমরা লিখি বল বাই ক্ষেত্রফল। আশা করি সবাই তোমরা এটা দেখো যে চাপ মানে বল বাই ক্ষেত্রফল, আজ থেকে এরকম লিখবে না। চাপ মানে কিন্তু বল বাই ক্ষেত্রফল হলো না, চাপ মানে বলের লম্ব উপাংশ। দেখো যেটা লম্ব, আমি লম্বটাকে এরকম একটা সাইন দিয়ে লিখলাম, এই যে লম্ব চিহ্ন, বাই ক্ষেত্রফল তার মান। কেন কথাটা বললাম, কারণ চাপ যেটা সেটা একটা স্কেলার রাশি, বল একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফলও একটা ভেক্টর রাশি। তাহলে আমরা কোন মানটা নিব, বল যেটা আছে বলের লম্ব উপাংশ, দেখো এটা একটাই দিক কিন্তু নাই, সেজন্য এটারও দিক নেই। ক্ষেত্রফল যেটা সেটারও দিক নেওয়া যাবে না, শুধু মানটা নিতে হবে।
ক্ষেত্রফলের দিক কোন দিকে হয়? ধরো একটা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের দিক হবে তার উপরের দিকে ক্ষেত্রের বা নিচের দিক। এটা নিয়ে ক্ষেত্রফল নিয়ে আমরা পরবর্তীকালে পড়াশোনা করব। আমার ওই ক্ষেত্রফলের দিক নেওয়ার প্রয়োজন নাই, শুধু মানটা নিলেই হবে। তাহলে এক্ষেত্রে চাপের মান কত হয়ে যাচ্ছে? চাপের মান হয়ে যাচ্ছে f sin থিটা ডিভাইডেড বাই a, এটাকে বলা হয় মড চিহ্ন মানে মান, এটাকে মড চিহ্ন বলে মানে মান, ক্ষেত্রফলের মান কত। এইবার কোন কোন জায়গায় দেখবা এখানে cos থিটা লেখা আছে, সঙ্গে সঙ্গে তোমাদের মাথার অ্যান্টেনা কিন্তু ছিঁড়ে গেল যে দাদা একদম ভুল বলে ফেলছে না, তখন দেখবা কোনটা এইটা থিটা আছে, তাহলে এটা f cos থিটা হবে, এটা f sin থিটা হবে, তখন এখানে f cos থিটা বসে যাবে। আশা করি চাপের যে ডেফিনেশন, তার মানে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত হচ্ছে তাকেই আমরা কি বলছি? ওই পদার্থর চাপ, যদি তরল নাও তরলের চাপ, যদি গ্যাস নাও গ্যাসের চাপ। এবার চাপের মেজারমেন্ট, এই মেজারমেন্টের ক্যালকুলেশনও কিন্তু তোমাদের এর আগে বইয়ে ছিল ক্লাস 10, তাও আরেকবার করে নিচ্ছি। কি করে মেজার করবো আমরা চাপ? ধরো তুমি একটা তরল পদার্থ, মানে আমাদের যেহেতু সহজলভ্য জল এবং আমরা জল নিয়েই বেশি কাজ করি, সেই জন্য আমার কথা বলতে বলতে বারবারই জল জল বেরোবে। তোমরা কিন্তু ধরে নিও যে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ মানে প্রবাহী হলেই হবে। এইবার ধরো তুমি এখানে একটা এরকম একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারের মধ্যে ধরো জল বা তরল পদার্থ দেওয়া আছে, যে বারবার জল বলছি, জল হচ্ছে, তুমি এখানে একটা বিন্দু নিলে, সেই বিন্দুটা এখান থেকে h গভীরতায় অবস্থিত, বুঝতে পেরেছো? এবার তুমি এই বিন্দুর চারিদিকে একটা ক্ষেত্রফল কল্পনা করবে। দেখো ঠিক যে সোজাসুজি এর সোজাসুজি যে জলটা আছে এবং ঠিক এর সোজাসুজি যে জলটা আছে, এই পরিমাণ জলের যে ওজন, মানে এই ক্ষেত্রফলটা, ধরো ক্ষেত্রফলটা a, তার উপরে জল আছে কত হাইট পর্যন্ত? দেখতে পাচ্ছ এই উচ্চতার জল আছে, এই উচ্চতার যে জল যে ওজনটা, সেই ওজনটা নিশ্চয়ই এখান দিয়ে ক্রিয়া করবে। তুমি যদি হাতের উপর পেনটা বসিয়ে দাও, এই পেনটা, তাহলে এই পেনটার যা ওজন আছে সেটাই হাতের উপরে ক্রিয়া করবে। এবার দেখো হাতের কোন জায়গাটাতে ক্রিয়া করছে, যে জায়গাটার উপরে এটা লম্বভাবে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু আমাদের প্রেসার পড়ছে না। তার মানে এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রের বাইরে যে জলগুলো আছে সেই জল কিন্তু এই এরিয়ার উপরে প্রেসার দিতে পারবে না, তারা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিবে। তাহলে এইখানে জল, এই যে এই ক্ষেত্রফল, তার উপরে যে বলটা পড়ছে, মানে তার উপরে যে বলটা ক্রিয়া করছে, সেই বলটা মানেই হচ্ছে এই জলের ওজন। তো ওজন মানেই বল। এবার বল মানে কত, ওজন মানে তোমরা জানো mg। ভর মানে কি জানো? ভর মানে তুমি জানো আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। আয়তন মানে কি? এখানে আয়তন দেখতে পাচ্ছ একটা চোঙের আয়তন। তো চোঙের প্রস্থচ্ছেদ কত? চোঙের প্রস্থচ্ছেদ হচ্ছে a, উচ্চতা হচ্ছে h। তোমরা চোঙের আয়তনের ফর্মুলা জানো পাই আর স্কয়ার h। দেখো পাই আর স্কয়ার কিন্তু এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটাকে আমি a ধরে নিয়েছি। তাহলে আয়তনের ফর্মুলা কি হচ্ছে ah ইন্টু ডি ইন্টু জি। তাহলে এই বলটা কাজ করছে এই জায়গাটার উপরে লম্বভাবে। তাহলে তোমাকে যদি বলা হয় প্রেসার কত, চাপ কত, চাপ মানে তুমি কি জানো? চাপ মানে জানো লম্ব বল। আচ্ছা লম্ব বল কত? লম্ব বল দেখতে পাচ্ছ এ এইচ ডিজি, ঠিক আছে, বাই কত? ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মান কত? এ। তাহলে এ এ কেটে গেল, দেখো চাপের মান চলে আসছে এইচ ডি জি। তার মানে এই বিন্দুতে চাপ কার উপর নির্ভর করছে? যে তার কত উপরে জল আছে, এই উচ্চতা, জলটার ঘনত্ব কত, ডি, আর অভিকর্ষজ ত্বরণ। এবার একটা নির্দিষ্ট জায়গাতে অভিকর্ষজ ত্বরণ তো বদলাবে না, ধরো ছোট জায়গা সেখানে তো অভিকর্ষজ ত্বরণ বদলাবে না, অনেক উচ্চতায় গেলে অভিকর্ষজ ত্বরণ বদলাবে। তাহলে প্রেসারটা মেনলি কার উপর ডিপেন্ড করছে? এইচ মানে কত উচ্চতার জল আছে এবং জলের ঘনত্ব কত বা তরল পদার্থের ঘনত্ব
কত? ওই বিন্দুর ওপরে, নিচে কত আছে দেখলাম। এবার দেখো এই যে কথাটা বললাম, বলার সাথে সাথে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন? যে দাদা এর উপরে তো বায়ুও আছে, বায়ুও তো এখানে চাপ দিচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা। তো ধরো বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে P0, তাহলে এই P0 তো কাজ করবেই। সেটা কার জন্য? সেটা হচ্ছে বায়ুর জন্য। উপরন্তু এই জলের জন্য চাপ কত হবে? HDG। তাহলে এই HDG যেটা চাপ, সেটা কিন্তু চাপ না, সেটা শুধু জলের বা তরলের জন্য চাপ। যে কোনো বিন্দুতে চাপ কত হবে? তরলের জন্য চাপ প্লাস বায়ুমণ্ডলীয় চাপ P0। বুঝতে পেরেছো? আমরা বিন্দুতে চাপ বললে আমাদের সঙ্গে সঙ্গে মনে হয় কি ফর্মুলা বসিয়ে দেবো, HDG হয়ে গেল। না, তখনই কিন্তু উত্তর ভুল হয়ে যায়। কারণ এটা বাবা বা মা, তোমরা যারা পড়াশোনা করছো তোমরা, তারা কিন্তু এটা কিন্তু ক্লাস 9-এর মতো ছোট অঙ্ক এখানে আসবে না। এখানে বেশ কনসেপচুয়াল তোমাদের পড়াশোনা করতে হবে। দেখো, শুধুমাত্র সোজা জিনিস তোমাদের বললাম, তোমরা বুঝে গেলা, সেটা দিয়ে তো হবে না। কার্যকরী প্রশ্ন কিরকম আসবে, ঠিক আছে? আমাদের এরপর 11-12-এ পাস করার পর আমাদের নজর থাকবে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামিনেশনগুলো আছে, সেগুলো নিয়ে যদি তোমরা পড়াশোনা করতে চাও, তাহলে কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়েই পড়াশোনা করতে হবে, একটু ভালোভাবেই জানতে হবে। শুধু সোজা সোজা পড়লে হবে না। তোমরা নিশ্চয়ই পারবে, সমস্তটাই তোমাদের দ্বারা হবে, শুধু পড়ো, ভালো করে পড়াশোনা করো। নেক্সট যেটা যাবো, তাহলে চাপের মান কত পেয়ে গেল? চাপের মান পেলাম HDG প্লাস P0 হয়ে গেল। এবার একজন বলল যে দাদা আমি চাপ মেজার করতে চাই। আমি কিসের চাপ মেজার করবা তুমি? বললো আমি প্রথমে বায়ুমণ্ডলীয় চাপ মেজার করব, তারপর গ্যাসের চাপ মেজার করব। তো এবার বায়ুমণ্ডলীয় চাপ মেজার করার জন্য কি আছে? তোমরা এর আগে জানো ব্যারোমিটার আছে। ব্যারোমিটারের দ্বারা বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সঙ্গে সমান। তোমরা সবাই করেছো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। কেন 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সঙ্গে সমান? এই প্রশ্ন যদি তোমাদের করি, সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে 2-1 যারা ভালো করে পড়াশোনা করছো, তারা বলবে যে দাদা ব্যারোমিটারে যে পারদটা সেটা 76 সেন্টিমিটার পর্যন্ত উঠে গেছে। কারণ 76 উঠে গেল, তো তার সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের সম্পর্কটা আস্তে আস্তে কিন্তু প্রশ্ন জটিল হচ্ছে। কারণ আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমাদের মধ্যে আমরা বেশিরভাগ জনই, মানে আমি যখন তোমাদের মতো ছিলাম, আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, হয়তো তোমরা আমার থেকে অনেক বেশি উন্নত ছিলে, আমি কিন্তু ব্যারোমিটার বুঝতে পারতাম না। আর সবাই বলতো, উত্তর দিয়ে দিতাম 76 সেন্টিমিটার, অ্যাজ ইফ এমন একটা মনে হতো যে আমি অনেক কিছু জানি ব্যারোমিটার সহ। প্রকৃতপক্ষে জানতাম না। তাহলে আজকে আমরা ব্যারোমিটারের যে প্রিন্সিপাল, বইয়ে তো বাবা অনেক কঠিন কঠিন ছবি দেওয়া থাকবে, আমরা একটু সাধারণ, মানে ছোটা খোপড়ি সেইভাবে চিন্তা করি একটু। হ্যাঁ, একটু হিন্দি বলে দিলাম, কিছু মনে করো না। তাহলে ব্যারোমিটার কিভাবে কাজ করে, একদম সিম্পল জিনিস, কিভাবে কাজ করে দেখি। ধরো তুমি এইরকম একটা টেস্ট টিউব নিলে, আর টিউব, সেই টিউবের মধ্যে বলো কি আছে? আমি বলবো কিছুই নেই, ফাঁকা। আমি এই জায়গাটা টিউব নিয়ে আসলাম, কিচ্ছু নেই, বায়ু নেই। বলে হ্যাঁ বায়ু আছে। এবার তুমি কি করলাম? একটা পাত্রর মধ্যে বললো দাদা আবার তো সেই একই হচ্ছে, দেখো কি হচ্ছে। একটা পাত্র, সেই পাত্রের মধ্যে তুমি পারদ দিবে। এরকমই ছবি ছিল ব্যারোমিটারে, মানে ওই বইয়ের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই, ঠিক আছে? এইবার ওই টেস্ট টিউবটাকে এরকম করে, সরি ছবিটা বাজে হয়ে গেল, তুমি টেস্ট টিউবটাকে করে একটু পারদ উঠিয়ে নিয়ে এরকম দিলাম, টেস্ট টিউবের মধ্যে পারদ ভর্তি করে দিলাম, একদম ভর্তি পারদ টেস্ট টিউব। বলো তো কেন ভর্তি করবো? বললো ভর্তি করে উল্টাবে করবো না। ভর্তি করলাম এই কারণে যে এর মধ্যে যে বায়ুটা আছে, সেই বায়ুটাকে আমি বার করে দেব, বায়ুটাকে রাখতে দিব। পারদ ভরে গেল, যে পরিমাণ বায়ু ছিল বললো আমি বাইরে চলে গেলাম, পারদ তুই স্থান দখল করে দিচ্ছিস, আমি আর নাই, চলে গেল বাইরে। এবার এরকম হাত দিলাম, ঠিক আছে, দিয়ে উল্টা করলাম, দিয়ে এবার এই পাত্রের মধ্যে এনে এখানে ঢুকিয়ে দিই, এইভাবে ধরো ঢুকিয়ে দিল। কি হবে? ধরো আমি অন্য কিছুতে যাচ্ছি, একজন বলবে যে দাদা সব পারদ পড়তে শুরু করবে,
ঠিক আছে, ঢক 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 করে। তাহলে প্রথমে এখানে পারদ ছিল, আস্তে আস্তে নামছে। বলো তো এখানে কি বায়ু ঢুকছে? না, কারণ নিচে তো আটকানো। কোন দিক দিয়ে বায়ু ঢুকবে? ঢক 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 করতে করতে সমস্ত পারদ কিন্তু পড়ে গেল, বায়ু ঢোকার কিন্তু কোনো চান্স নেই। বুঝতে পেরেছো? হয়ে গেল। এই এই যে জায়গাটা, ধরো এই লেয়ারটা, এখান থেকে ধরো এটা খুব কাছাকাছি, মানে এই হাইটটাকে আমি ধরো বোঝানোর সুবিধার জন্য আপাতত ধরছি। তাহলে একজন বললো যে এই যে লেয়ারটা, এই জায়গাটাতে চাপ কত? তাই আমি বলি এখানে তো বায়ু দিচ্ছে চাপ, তাহলে এখানে চাপটা বায়ুর চাপের সঙ্গে সমান হবে, তাহলে এখানে চাপ হচ্ছে P0। এখানে চাপ কত? P0। এইখানে চাপ কত? P0। এখানে চাপ কত? P0। কারণ তোমরা জানো যে একই লেয়ারে সব জায়গায় চাপের মানটা কি হয়? সমান। সঙ্গে সঙ্গে একজনের মাথায় আসলো, তাহলে এখানে চাপ কত? উত্তর আসবে P0। কিন্তু এখানে চাপ দিবে কে? এর উপরে না হয় বায়ু ছিল, এর উপরে তো বায়ু নেই, এটাকে তো তুমি বায়ু শূন্য করে ফেলেছো, তাহলে এখানে চাপ দেওয়ার কেউ নেই। সঙ্গে সঙ্গে মাথায় প্রশ্ন আসলো যে তাহলে কি করে চাপ হবে? একই লেয়ারে যদি চাপ সমান না হয়, ধরো একটা লেয়ারে যদি চাপ সব জায়গায় সমান না হয়, ধরো এখানে বেশি এখানে কম, তাহলে এখান থেকে তরলের দিকে রওনা দিবে। কিন্তু তুমি যদি স্থির তরল দেখো, দেখো যে একটা লেয়ারের মধ্যে সব জায়গায় তরল স্থির হয়ে বসে আছে, তাহলে তো এখানে চাপ P0 এর সঙ্গে সমান হতেই হবে। পারদ এই কথাটাকে কিন্তু মানতে পারবে না। পারদ বলবে ভাই তুই চিন্তা করিস না, বায়ুটা আমি বের করেছি, আমি তোর এখানে চাপ সৃষ্টি করব। বললো কিভাবে? সঙ্গে সঙ্গে পারদ এখান থেকে ওঠা শুরু হবে। ধরো এই অবধি উঠে গেল, কত উচ্চতা অবধি? ধরো এই উচ্চতা পর্যন্ত পারদ উঠল, তাহলে এই বিন্দুতে চাপ কত? H। উচ্চতার চাপ তোমরা জানো H ইন্টু ডি ইন্টু জি, শুধুমাত্র তরলেরই চাপ, কারণ বায়ুতে চাপ দেওয়ার মতো নেই, P0 তো আসবে না। এবার এই পারদ বলবে আমি এমন ভাবে এই উপরে উঠব, এমন আমার H এর মান হবে যাতে সেটা P0 এর সঙ্গে সমান হয়। বুঝতে পেরেছে পারদ কেন ওঠে? এই জন্য পারদ উপরে ওঠে। এবার পারদকে বলা হলো তুই কত দূর উপরে উঠলি রে ভাই? ও বলবে আমি 76 সেমি উঠেছি। সেই জন্য তখন বলা হয় 76 সেমি পারদ স্তম্ভের চাপ, মানে কিন্তু চাপটা 76 না, উচ্চতাটা 76। তার সঙ্গে পারদের ঘনত্ব গুণ করতে হবে 13.6 গ্রাম পার সিসি। অভিকর্ষজ ত্বরণের মান 980 বা 981 বসাতে হবে, তাহলে যে মানটা হবে সেটা হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, বা যে কোনো জায়গায় বায়ুমণ্ডলীয়, কারণ সব জায়গায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হবে এটা তো না, যেখানে যত উঠবে সেখানে চাপের মান সেইভাবে আমরা নির্ণয় করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সাথে সাথে একজনের প্রশ্ন যে দাদা তাহলে পারদ কেন নিব? জল নিতাম, বাড়িতে জল খুব সহজে পাওয়া যায়, জলই উপরে উঠত, তাহলে আমি পারদটা কেন দরকার? ঠিক আছে, ধরো ধরো এই সেমি পারদ উঠেছে, তার মান বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান। আর এক তোমার বন্ধু একই এক্সপেরিমেন্ট করছে, তার ক্ষেত্রে উঠল H ড্যাশ পরিমাণ জল। সেই জলটা এখানে কত চাপ দিবে? যে জায়গাটাতে, এই জায়গাটাতে চাপ দিবে P0। ও বলল আমার জন্য P0 এর মান H ড্যাশ ডি ড্যাশ জি। দুটাই কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ, ও জল দিয়ে মাপছে, ওর উচ্চতাটা হয়েছে H ড্যাশ, আমার উচ্চতাটা পারদ দিয়ে মাপছে H। যেহেতু দুজনেই P0, এটাও P0 এটাও P0, তুমি দুটোকে সমান করে দাও, তাহলে H ডিজি সমান সমান H ড্যাশ ডি ড্যাশ জি, জি জি কেটে গেল। ধরো H এর মান 76, পারদের ঘনত্ব 13.6 সমান সমান H ড্যাশ, জলের ঘনত্ব কিন্তু সিজিএস পদ্ধতিতে। তাহলে দেখো জলের ঘনত্ব থেকে ওই যে পারদের ঘনত্ব 13.6 গুণ বেশি, সেই জন্য জলের যে উচ্চতাটা হয়েছে সেটা কিন্তু পারদের উচ্চতার থেকে 13.6 গুণ বেশি। মানে তোমার দুই পক্ষে যেহেতু জি জি কাটা যাচ্ছে, তাহলে H ডি আর H ড্যাশ ডি ড্যাশ এর মান সমান হতে হবে, অর্থাৎ উচ্চতা এবং ঘনত্বের গুণফল সমান হতে হবে। এবার যেহেতু
পারদের ঘনত্ব বেশি, তাহলে উচ্চতাটা কি হবে কম। জলের ঘনত্ব কম, তাহলে উচ্চতাটাকে কি হতে হবে বেশি। কত গুণ বেশি? 13.6 গুণ বেশি। অর্থাৎ এই নলটা যদি 76 হয়, ওটাকে 76-এর সঙ্গে 13.6 গুণ করতে হবে, অর্থাৎ নলটা ঘর ছাড়িয়ে চলে যাবে। সেই জন্য আমরা সাধারণত জল দিয়ে এটাকে করি। আর একটা কি, যে পারদ বাষ্প হয় না সহজে। জল কিন্তু দিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করলে 2 দিন পরে দেখলে কিছুই নেই, কারণ জল উদ্বায়ী পদার্থ বাষ্পীভূত হয়ে চলে যাবে। এই জন্য আমরা পারদটাকে ব্যবহার করি। হয়ে গেল ব্যারোমিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ব্যারোমিটারটা কিভাবে কাজ করে, এবং আমার মনে হয় যে খুব সহজভাবে তোমরা ব্যাপারটাকে ধরতে পেরেছ। এবার একজন বললো যে আমি না হয় বায়ুর চাপ মেপেছি, এবার গ্যাসের চাপ মাপবো। তো গ্যাসের চাপ কি দিয়ে মাপে? গ্যাসের চাপ মাপে হচ্ছে ম্যানোমিটার নামে একটা জিনিসের যন্ত্রের মাধ্যমে। ম্যানোমিটারটা কি দেখতে? একদম কিছুই না, এই একটা ধরো গ্যাস চেম্বার আছে, এখানে তোমার একটা নল, মানে আমরা যে ইউটিউবে ভিডিও দেখো সেই ইউটিউব, কিন্তু ওই ইউটিউব আর এটা হচ্ছে ইউ আকৃতির টিউব। ধরো তুমি এর মধ্যে পারদ দিয়ে দিয়েছো, এবার এই নলে আর এখানে পারদের উচ্চতা এক থাকবে না আলাদা থাকবে? ধরো এটাকে প্রবেশ করাও নিষিদ্ধ, নিশ্চয়ই এক থাকবে। কেন? কারণ তুমি জানো যে ধরো তুমি একটা যে কোনো লেয়ার কল্পনা করো, এই লেয়ারে যা চাপ হবে এই লেয়ারেও চাপ তাই চাপ হবে। আচ্ছা, এর উপরে কে চাপ দিচ্ছে? বায়ু দিচ্ছে। আর কে দিচ্ছে? তরল দিচ্ছে। এর উপরে কে দিচ্ছে? বায়ু দিচ্ছে। আর কে দিচ্ছে? তরল দিচ্ছে। যেহেতু বায়ু চাপ দুটো সমান, তাহলে তরল চাপ দুটাও সমান হতে হবে। এবার তরলের চাপ কার উপর নির্ভর করে? উচ্চতার উপর, ঘনত্বের উপর। যেহেতু দুটো একই তরল, ঘনত্ব এক, তাহলে উচ্চতা কি হতে হবে এক। সুতরাং এর উপরে যতখানি তরল থাকবে এর উপরে তরলটা একই থাকতে হবে। সুতরাং তরল ইউটিউবে একই লেয়ারে থাকবে। হয়ে গেল। তাহলে এখানে কিন্তু ইউটিউবের দুই ধারে যে পারদ আছে সেই পারদটা কিন্তু একই লেয়ারে আছে, পারদটা একই লেয়ারে আছে। এইবার তুমি এই যে এই দিকটা, এটাকে পাত্রের মানে ছিদ্র পথে এখানে প্রবেশ করি। এইবার দেখো এইখানে চাপ কে দিচ্ছে? এখানে কিন্তু চাপ দিচ্ছে জাস্ট গ্যাস। এইখানে কে চাপ দিচ্ছে? এখানে চাপ দিচ্ছে বায়ু। দুটো সমান হবে এটা তুমি বলতে পারো না, সমান হলে তো দুজনে একই লেয়ারে থাকি। এবার ধরো গ্যাসের চাপ বেশি, তাহলে কি হবে? এখানে চাপ বেশি হবে, তাহলে এদিকে বেশি চাপ খেয়ে এটা নিচের দিকে নামবে, এটা উপর দিকে উঠবে। তাহলে পরের ছবিটা কি হবে? আমি এই সাইডটা আঁকাচ্ছি না, শুধু এদিকে আঁকছি ইউটিউবেরটা। তাহলে এখানে ধরো তরল এখানে নেমে গেছে, এখানে তরল উপরে উঠে গেছে। তাহলে দেখো এই তরলের উপরে কি আছে? শুধু গ্যাস। এবার তুমি এখানে একটা এই লেয়ার, যেখানে লেয়ার নেমে গেছে সেই লেয়ারটা কল্পনা করো। এর উপরে কে চাপ দিচ্ছে? শুধু গ্যাস। এর উপরে কে চাপ দিচ্ছে? বায়ু। প্লাস এই উচ্চতার তরল। যেহেতু একই লেয়ারে সব জায়গায় চাপ সমান, তাহলে তুমি বলতে পারো পি গ্যাস, মানে এখানে চাপ আর এখানে চাপ, এখানে দিচ্ছে বায়ু প্লাস এই উচ্চতাটা যদি এইচ হয় তাহলে এইচ ইন্টু বি ইন্টু জি, কারণ এটা তরলের চাপ প্লাস বায়ুর চাপ। এই গল্পটা উল্টা হতে পারত। কিরকম? যে তরলটা ধরো বায়ুর দিকে নেমে গেল, গ্যাসের দিকে উপরে উঠে গেল, তার মানে এদিকে চাপ বেশি। এখানে কে চাপ দিচ্ছে? বায়ুর চাপ। তাহলে এখানে লাগবে P0। এই লেয়ারে সব জায়গায় চাপ সমান, তাহলে এখানে চাপ দিচ্ছে বায়ু, এখানে কে চাপ দিচ্ছে? গ্যাস প্লাস এই উচ্চতার তরল, তাহলে পি গ্যাস প্লাস এইচ ডিজি। তাহলে পি গ্যাস ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? P0 মাইনাস এইচ ডিজি। অর্থাৎ গ্যাসের চাপ যদি বেশি হয় তাহলে P0 প্লাস এইচ ডিজি, অর্থাৎ গ্যাসের দিকে নিচে নেমে যাবে। আর যদি গ্যাসের চাপ কম হয় তাহলে হয়ে যাবে P0 মাইনাস এইচ ডিজি, তাহলে গ্যাসের দিকে তরল উপরে থাকবে, পারদটা বিপরীত দিকে নিচে থাকবে। আশা করি তোমরা এই ব্যাপারটাও পরিষ্কার বুঝতে পেরেছো। তাহলে চাপ নির্ণয় কিন্তু ব্যারোমিটারের সাহায্যে আমাদের হয়ে গেল। এইবার তোমাদের একটু, যেহেতু 11-এ পড়ো,
তাহলে একটু প্রবলেম টবলেম ইত্যাদি দিয়ে বোঝানোর চেষ্টা করি। মানে আজকে আমরা চাপ নিয়েই যাবতীয় ব্যবস্থা করবো, চাপ জিনিসটাকে নিয়ে। কারণ এই জিনিসটা ক্লিয়ার হলে পরবর্তী জায়গাগুলো কিন্তু তোমাদের অনেক সোজা হয়ে যাবে। কিরকম? তোমরা বহুত কষ্ট করে একটা পাত্র বানাবো। কিরকম পাত্র? একটা কনিকাল, কোণের মতো অনেকটা দিতে, কনিকাল ফ্লাক্স তোমরা পড়েছো এর আগে। ধরো পাত্রটার আকৃতি দেখতে এই ধরনের, এই টাইপের পাত্র হয়েছে। এইবার একজন বলল যে দাদা এখানে আমি লিকুইড দিয়ে দিলাম, ধরো লিকুইডের আছে। বলল আমি এই বিন্দুটাতে চাপ চাই, এটাকে এ বিন্দু বললাম। আমি বি বিন্দুতে চাপ চাই, আর আমি সি বিন্দুতে চাপ চাই। সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় আসলো এ বিন্দুতে চাপ দিচ্ছে কে? এই হাইট ধরো H1, আর বায়ু তো দিচ্ছি, তাহলে এ বিন্দুতে চাপ PA বললাম, H1 dg প্লাস PG। বি বিন্দুতে চাপ কে দিচ্ছে? ধরো H2 বলবে, তাহলে PB সমান সমান H2 dg প্লাস P0। সি বিন্দুতে চাপ একইভাবে H3 dg প্লাস P0। দেখো তিন বিন্দুতে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ তো একই আছে। সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় আবার একটা বাজে প্রশ্ন আসে যে দাদা এটা তো তিনটা তো সমান হতে পারে না, অথচ তুমি বলেছো যে একই লেয়ারে সব বিন্দুতে চাপ, মানে এ বিন্দুতে, বি বিন্দুতে আর সি বিন্দুতে চাপ সমান হতে হবে। কিন্তু H1 ছোট, H3 ছোট, H2 বড়, তাহলে এখানে চাপ বেশি, তাহলে তো লিকুইড এখান থেকে এদিকে যাওয়ার কথা, এখান থেকে এদিকে যাওয়ার কথা। কিন্তু কোনোদিন কনিক্যাল ফ্লাক্সে জল নিয়েও দেখবা যে যাবে না, এবং তোমরা বুঝতেই পারছো যাবে না। ধরো রেশনের দিকে আমাদের যে ওই কেরোসিন তেলের যে ডিব্বা দেয়, ওর মধ্যে যদি তুমি তেল রেখে দাও, নিজে নিজে এমনি যাবে? যাবে না। তাহলে তুমি বুঝতে পারছো এখানে চাপ, এখানে চাপ, এখানে চাপ সমান, কিন্তু ব্যাখ্যা করতে পারছো না। তাহলে এবার কি করে ব্যাখ্যা করব? কি এসেছে মাথায় কারো? না আসেনি? হ্যাঁ আসেনি, আমি জানি তোমাদের এখনো আসবে না, কিন্তু কয়দিন পর থেকে ঠিক আছে, যুক্তিটা চলে আসবে। কারণ 10-এর সাথে 11 না অনেকটা পার্থক্য। কিসের পার্থক্য? কনসেপচুয়াল ব্যাপারটা এখানে অনেক বেশি। তোমাকে এর আগে অনেকটা মেমোরাইজ করতে হবে, এবার মেমোরাইজ করে কিন্তু হবে না, তোমাকে কনসেপ্ট পরিষ্কার করতে হবে, তাহলেই বিষয়টা কিন্তু সহজ করতে হবে। কি ব্যাপার? একজন বলবে যে দাদা এই জায়গাটাতে জল আছে, ধরো লিকুইডটাকে জল ধরেছে, ধরো এইরকম একটা লেয়ার, ধরো মাটির উপর তুমি একটা বাক্স দাঁড় করিয়ে রেখেছো। বলো তো বাক্সটার উপর কি কি বল ক্রিয়া করছে? একজন বলবে যে দাদা বাক্সকে পৃথিবী টানছে, এই তলের উপরে থাকুক চাই না থাকুক, বাক্সকে পৃথিবী টানবে তার ওজনে mg। আর যেহেতু তলের উপরে আছে, তাহলে তল একটা প্রতিক্রিয়া বল দিবে n ধরলাম, বা আর রিয়াকশন আর ধরলাম। যেহেতু দুটা সমান, সেই জন্য বাক্সটা চুপচাপ বসে আছে। তাহলে একজনের মাথায় আসলো, তাহলে তলটা যদি বাক্সকে আর প্রতিক্রিয়া দেয়, তাহলে বাক্সটাও তলকে আর প্রতিক্রিয়া দিচ্ছে, তাহলে তলের উপর নিচের দিকে কিন্তু আর প্রতিক্রিয়া করছে। তাহলে এইখানে দেখো গল্পটা, এখানে জল আছে, জল যে এই তলের উপরে লম্ব দিকে, তলের লম্ব দিকে, কিন্তু সবসময় লম্ব দিকে হয়, তলের লম্ব দিকে একটা প্রতিক্রিয়া দিচ্ছে। এটা কার উপরে? এটা কিন্তু তলের উপর। তাহলে তল জলের উপর কোন দিকে বল দিবে? এই দিকে একটা বল দিবে আর। তাহলে দেখো এটা একটা টেরা বল। সেই টেরা বলকে তুমি যদি ভাঙো আবার আগের মতো cos থিটা sin থিটা, মানে এই বরাবর আর cos থিটা, এই বরাবর কত আর sin থিটা, তাহলে দেখো আর sin থিটা একটা বলের জন্য কিন্তু এখানে একটা চাপ পড়বে। এখানে দেখো তলকেও এই দিকে লম্ব দিকে দিবে, তাহলে তল জলের উপর কোন দিকে দিবে? এইভাবে লম্ব দিকে দিবে। এর দুটা ভাগ, একটা অনুভূমিক একটা উল্লম্ব। বুঝতে পেরেছো? এই উল্লম্বটা এখানে চাপ সৃষ্টি করবে। এখানে দেখো এই জায়গাটাতে তো ঠিক লম্ব ভাবেই দিচ্ছে, আর তলের সাথে তো কোনো এখানে স্পর্শ নেই, সুতরাং এখানে একটা বলই কাজ করছে। সুতরাং এইভাবে অ্যাডজাস্ট হবে প্রতিক্রিয়া বলের মাধ্যমে, যাতে তিন বিন্দুতে চাপের মানটা কি হচ্ছে? সমান হচ্ছে।
ঠিক আছে, মানে তোমরা মনে রাখবে যে ফ্লাক্সের রাখতে ধরো এই একজন বললো এরকম একটা সোজা নল আছে, আর একটা নল আছে এরকম টেরা ডেকা, একই উচ্চতা, মানে যদি হাইট দেখো, এটা হাইট আর এটা হাইট, একজন বললে এখানে চাপ কত আর এখানে চাপ কত, এখানে চাপ ধরো উচ্চতাটা এইচ ডিজি, এখানে চাপ কত তুমি দেবে, ঘুরে 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 উচ্চতা মাপবা না, জাস্ট এইটুকু, ঠিক লম্ব উচ্চতাটা কত এইচ ডিজি, তাহলে এখানেও চাপের মান কত হবে এইচ ডিজি। তুমি কোন পথে ঘুরতে ঘুরতে গেলে দেখবা একদম আপার বিন্দু আর যে বিন্দুতে বার করতে বলেছে তাদের মধ্যে লম্ব দূরত্ব যেটা সেই ডিজি। তাহলে এইচ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা হলো এইচ কিন্তু লম্ব যে হাইটটা সেটা, তুমি কত দূরত্ব ঘুরে ঘুরে গেলা সেটা না, লম্ব হাইটটা। আশা করি তোমরা প্রেসারের জন্য এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার একটা অঙ্ক তোমাদের করাবো, অঙ্কটা কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন। কেন কঠিন অঙ্ক করাচ্ছি, যে তারা প্রথমে সোজা, তারপর কঠিন, তারপরে আর একটু কঠিন করানো উচিত ছিল। আমরা তোমাদের ইউটিউবে ক্লাস করাচ্ছি, সুতরাং তোমাদের এমন একটা প্রবলেম করাবো যে প্রবলেম করলে বইয়ের যে প্রবলেমগুলো আছে সেটা যাতে তোমাদের সহজেই হয়ে যায়, সেই ব্যাপারটা চিন্তায় রেখে প্রবলেমটা করা হচ্ছে। কিরকম প্রবলেম, ধরো এইখানে আমার একটা ওরকম ইউ আকৃতির নল আছে, ঠিক আছে, এর মনে নল আছে, হলো এইখান থেকে ঠিক এর উচ্চতা পর্যন্ত ডি ঘনত্বের একটা তরল তুমি রেখে দিয়েছো, হলো ঠিক এর উপরে এর উচ্চতা পর্যন্ত 3D ঘনত্বের একটা তরল তুমি রেখে দিয়েছো, আর এর যে হাইটটা এটাও ধরো এর, বলো তো এরকম থাকতে পারে? এদিকে ঘনত্ব বেশি এদিকে ঘনত্ব কম, দুজনই একই লেভেলে আছে, নিশ্চয় হতে পারে না। তোমাকে বলা হলো আলটিমেটলি এইদিকে কত উচ্চতা অবধি তরল থাকবে, এদিকে কত উচ্চতা অবধি তরল থাকবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, ধরো এইটাকে তুমি লেয়ার ধরলা, এখানে যে লিকুইডটা আছে এখানেও একটা লিকুইড, আলাদা লিকুইড রেখেছি, তার ঘনত্ব ধরো 2D, বুঝতে পারছো, তিন ধরনের লিকুইড। এবার তুমি যদি এই লেয়ারটা কল্পনা করো, এর উপরে যে আছে এর উপরে যে আছে, দুজন সমান চাপ দিতে হবে। এবার এ বললো আমার চাপ LDG, এ বললো আমার চাপ L3DG, নিশ্চয়ই সমান হচ্ছে না, তার মানে এদিকে চাপ বেশি এদিকে চাপ কম, তার মানে এদিকে লেয়ারটা ধীরে ধীরে নিচের দিকে নামবে। এবার নামার পরে যে অবস্থাটা হলো, তাহলে এখান থেকে যদি নামি, তাহলে এই লিকুইডটা নেমে এখানে এসেছে, তাহলে এখানকার যে লিকুইডগুলো সেগুলো এখান থেকে গিয়ে উপরে উঠেছে, বুঝতে পেরেছো? কারণ এটা যদি নামি কোথায় যাবে বলো, কোন তো একটা জায়গায় যেতে হবে। ও বলবে আমি এখানে নামলাম, তাহলে আমার এতটা ছোট হয়ে গেল, তাহলে এই পরিমাণ লিকুইড নিশ্চয়ই টিউবের মধ্যে, এখানে যে ধরো আমার এক্স পরিমাণ নিচে নেমেছে, এটা ধরো এখান থেকে একটু এক্স নেমেছে, নেমে গেল, তাহলে এখানে কত আছে L-x, তাহলে বাদ বাকি এক্সটা এখানে ঢুকতে হবে, তাহলে এখানে কিন্তু এক্স পরিমাণ ঢুকে গেল, কত ঘনত্বের 3D, এখানে কত দূর অবধি থাকলো L-x পর্যন্ত, তাহলে দেখো L-x আর এখানে x, মানে L উচ্চতার তরল 3D ঘনত্বের হয়ে গেল, এখান থেকে নেমে গেছে x নিচে। এইবার এখান থেকে যেহেতু এটা x আসছে, এই 2ρ যেটা ঘনত্ব সেটা উপর দিকে, 2D ঘনত্বটা উপর দিকে উঠেছে কতখানি, x পরিমাণ, তাহলে এইখানে যে এই টিউবে যে অবস্থাটা হবে সেটা কি দেখতে হবে, এইখান থেকে x পর্যন্ত 2D, আর তার উপরে এর হাইট পর্যন্ত d, কারণ ডিটা তো এর হাইট ছিল, এটা এর হাইটই থাকবে, যেহেতু এটা x ঢুকে গেছে তাহলে এখান থেকে x বাড়াতে হবে, কে বাড়াবে, নিশ্চয়ই 2D বাড়াবে, সেই জন্য x 2D। এবার দেখো এই যে জায়গাটা, এই লেয়ারটা যদি তুমি কল্পনা করো, এখানে এর উপরে কে আছে, 2D, x হাইট পর্যন্ত 2D, এর হাইট পর্যন্ত d, তার উপরে বায়ুমণ্ডলীয় চাপ,
তাহলে এই বিন্দুটাকে তুমি এ বিন্দু বলো, এই বিন্দুটাকে তুমি বি বিন্দু বলো। একই লেয়ারে আছে, চাপ সমান হতে হবে। তাহলে এ বিন্দুতে চাপ পি এ সমান সমান কে দিচ্ছে, বাই পি জিরো, প্লাস এল হাইট এল ডি জি, প্লাস এক্স হাইট এক্স ইন্টু 2d ইন্টু জি, হয়ে গেল। পিবি কত হবে, পি জিরো প্লাস কত, এল মাইনাস এক্স ইন্টু 3d ইন্টু জি। যেহেতু পি এ আর পিবি সমান, তাহলে এই দুটোকে তুমি সমান করে নাও। তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ কি পাবে, পি জিরো প্লাস এল ডিজি প্লাস এক্স ইন্টু 2dg সমান সমান পি জিরো প্লাস এল মাইনাস এক্স ইন্টু 3dg। পি জিরো উভয় পক্ষ থেকে কেটে গেল, এখান থেকে ডিজি কাটবে, এখান থেকে ডিজি কাটবে, এখান থেকে ডিজি কেটে যাবে। তাহলে এখানে কত থাকবে, এল প্লাস 2x সমান সমান এল মাইনাস এক্স ইন্টু 3। তাহলে এখান থেকে দেখো আসলো কত, আসলো একটু উপরে চলে যাচ্ছি, এল প্লাস 2x ইকুয়াল টু 3l মাইনাস 3x, এক্সটাকে এদিকে আনো, 5x সমান সমান 2l, তাহলে x সমান সমান 2l বাই 5। তাহলে কত উচ্চতা থাকবে এখানে বুঝে যাচ্ছে, এটা l, এটা 2l বাই 5, এটা l মাইনাস 2l বাই 5। এই হয়ে গেল আমাদের প্রেসার সংক্রান্ত একটা প্রবলেম। যখনই এই জাতীয় প্রবলেম আসবে প্রেসারে কি করবে, আবার বলে দিচ্ছি, যে কোনো একটা লেয়ার নেবে, তার দুই দিকের চাপের মানটাকে কি করতে হবে, সমান করতে হবে। আজকে এই চাপ অবধি করা থাকলো। পরের দিন বায়ান্সি বা প্লবতা বল নিয়ে হাজির নেব, অবশ্যই তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে। তার জন্য বলছি সবাই যেন অ্যাটেন্ড করতে পারো, অবশ্যই আমার চ্যানেল ফিজিক্স সিনথেসিস সাবস্ক্রাইব করে নাও, করে নিলে পরবর্তী ভিডিওটা তোমরা দেখতে পারবে। আর বায়ান্সি বা প্লবতা যা বলবো সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজতর এবং অনেক কনসেপচুয়াল, যেটা সাধারণ বইয়ে তোমার পাওয়া কিন্তু সম্ভব হবে না। আজকে এই অবধি রাখছি, নেক্সট দিন আবার হাজির হব, আবার সেই ফ্লুইড মেকানিক্স নিয়ে। আজকে এই পর্যন্ত।